চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব 17। ভালোবাসা হচ্ছে সময়ের মতো, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, তবু প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন স্পর্শহীন স্পর্শের মতো। ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা। গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে, বমি পায়। ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে, ফারাজের বুকে সেদিকে খেয়াল নেই। ফারাজের তাতে মন্দ লাগছে না, বুকটা এখন আর ফাঁকা নেই। শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী। আচ্ছা, ফারাজ তো ছিল না, জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে। পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে, সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি। ফারাজ জীবনকে গড়ে তুলেছে নিজ হাতে। প্রতিটি ইট, প্রতিটি কাঠামো তার ঘামে পরিশ্রমে নির্মিত। সে কারো চাটুকারিতা করেনি, কারো ছায়ায় দাঁড়ায়নি। যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন। অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি। নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন। কেবল কি নারীর, জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। দুনিয়ায় যা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত। ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায়। মোহনা ছিল তার চেয়ে 6 বছরের ছোট। যখন ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল। ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র, আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়তো। ফারাজের হলে থাকার অভ্যাস ছিল না। কলাবাগানের একটা বিল্ডিংয়ে থাকতো সে। বিল্ডিংয়ের ওই একটা ফ্লোর ফারাজের নিজের ছিল। সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতেই মোহনা আইসিটি পড়তে যেত। প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবে হয় তাদের। মোহনা যার কাছে আইসিটি পড়তো তার ঘরের জানালা দিয়ে ফারাজের বেলকনি দেখা যেত। ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত, সিগারেটের ধোঁয়া ওড়াতো। মোহনা প্রাইভেটের নাম করে সেই সব আড়াল থেকে দেখত। ফারাজের তীক্ষ্ণ চাহনি, সিগারেটে ঝলসানো তিক্ত ঠোঁট আর গভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল। তার ভালো লাগা প্রথম পুরুষ ওই লোকটাই ছিল, যে তার দিকে কখনো ফিরে চায়নি। রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে, এক নির্বাক আকুতি নিয়ে। কিন্তু ফারাজ, সে তো অন্য পথের যাত্রী। আশেপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেওনি। ভালোবাসা দিবসে জনসমক্ষে শাহবাগের পরে একগুচ্ছ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল, তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম। বিরক্তি, বৃতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্যে সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই। মোহনার চোখে জল করে অশ্রুরেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি। এরপর মোহনা হারিয়ে যায়। কোথায়, কিভাবে ফারাজ জানে না। বছরের পর বছর পেরিয়ে যায়। ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায়, জীবনকে সংহত করতে ধীরতায়। অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মেলে সেই চেনা মুখের। তবে এবার সম্পর্কের সংজ্ঞা ভিন্ন। সে মুখ তার ভাইয়ের স্ত্রী। আচ্ছা, নারীরা এমন কেন? অন্য কাউকে জীবনসঙ্গী করাই কি তাদের চূড়ান্ত প্রতিশোধ? কিন্তু এসব করে লাভ কি? কই, এসব করেও তো ফারাজকে পোড়াতে পারল না মোহনা। উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ বাড়ে না? মোহনার প্রতিশোধ তাকেই ধ্বংস করেছে। সেই মোহনা যার জন্য এক সময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয়ে কোনো আন্দোলন জাগেনি। তবে চিত্রার ক্ষেত্রে কেন ভিন্নতা? কেন সে নিজেকে সামলাতে পারে না? কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয়? ফারাজ নিদ্রিত চিত্রার অবয়ব আরও শক্ত করে আগলে ধরে। ড্রাইভারের দিকে না ফিরেই গভীর কণ্ঠে আদেশ করে, গাড়ি ধীরে চালাও, সাবধান, আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে। রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে। ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে। চিত্রার মামার বাড়ি পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টা সুই সুই। আগামীকাল শুক্রবার, সোহাগের বিবাহোৎসব। যদিও একান্তই ঘরোয়া আয়োজন, নামমাত্র অনুষ্ঠান, বিশেষ কিছু নয়। ফারাজের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে। না হলে এমন নিমন্ত্রণ কেই বা গ্রাহ্য করে, বিশেষত বউয়ের প্রাক্তনের নিমন্ত্রণ। তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট। চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে
পরিণত হয়েছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতেই চিত্রার নিদ্রা ভেঙে যায়। ঘুমের তন্দ্রা কাটতেই অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে, আপনার কি মাথা গেছে? গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতে এভাবে আমার সঙ্গে লেপ্টে আসেন? ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রার লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার চেহারাটা দেখি তো প্রিয়তমা। আহা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছো যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটি কি ভাবছে আল্লাহই জানে। তার অন্তর্দাহ আরও প্রগাঢ় হয়। আরে, ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো না। চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায়, তবে সে জানে ক্ষোভ প্রকাশে লাভ নেই। ফারাজ তাতে আরও আশকারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যালাপে বরফ গলবে না মিস্টার দারাজ এলাহি। ফারাজ এত সহজে নিবৃত্ত হয় না। তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুঁতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময় বিমূঢ় হয়ে সে ফারাজের দিকে তাকায়, তবু তার কণ্ঠ রুদ্ধ। অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না। রাগে ফুঁসতে থাকে, অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরও উৎসাহী হয়ে ওঠে। চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, ডোন্ট মেক এ নয়েজ। বাড়ির সামনে পা রাখতেই চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠোন, দেয়ালের চুন ধোয়া গন্ধ, রাতের বাতাসে ভাসতে থাকা চেনা সব শব্দ, সব কিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সব কিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে। তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন, এতগুলো বছর অন্তত মাথা গুঁজে থাকার জায়গা তো দিয়েছিলেন। আরে বাল, এই বাড়িতে কলিং বেল নাই কেন? টু মাস ছোট লোক। ফারাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন আনলেন আমাকে? সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য বেবস। ধ্যাত। চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরে অপেক্ষা করছে। তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগেই অবগত ছিল। অথচ চিত্রা নিজেই কিছু জানতো না। পিছন থেকে ফারাজও ভেতরে পা রাখলো। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মার্জিয়ার ওপর। মার্জিয়া ইতিমধ্যেই ফারাজ এলাই নামক চরিত্রের পরিচয় পেয়েছে। সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুখে মেকি হাসি, চোখে মুখে দ্বিধা। ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম মাদার ইন ল। মানে আমার তো পোড়া কপাল, শাশুড়ি নেই, কিন্তু বউটাকে এত ঘাড় তারা আপনিই বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকেই মাদার ইন ল বলে ডাকছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না বাপজান, আপত্তি কিসের? শত হইলেও তুমি আমাকে চিত্রার স্বামী। মার্জিয়ার কথা শেষ করার আগে ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ, জানফান কেন বলে ডাকছেন? দেখুন, আমি চরিত্রবান পুরুষ, বউয়ের প্রতি দয়াল, না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো? সিসি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে বলে ডাকে রে? মার্জিয়া বোকার মতো চেয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল, দাও দাও, ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই মাহাদি, সোহাগার জান্নাত্রে ডাক। আরে আমার লোকের অভাব নেই, ওরাই সব করবে। কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার? সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিকঠাক মতো করতে দেন। ননসেন্স। চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মারিয়া আর মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে। মাহাদি নিশ্চুপ, কারণ সে ভালো করে জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানে নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে। চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয়। চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না। মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে সোহাগ ভাই নাকি? মিয়া, বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইটস নট ফেয়ার ব্রো। এসেছো যখন একটু বুকে আসো না। কত বড় উপকার করেছো তুমি। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আবার কাস্টমার অ্যান্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও চিত্রার বুঝতে বাকি রইল না এটা সে নিছক মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছা নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, বউ আমায় রুমে ডাকছে, আমি আসি।
তুমি পারলে 1 গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসলো সে। তারপর চিত্রার পিছু নিল, গুনগুন করে আবার গাইতে লাগলো। লয়ের বাড়িতে আইসা পাইলাম ভাঙা রুম, বউটারে মোরে বুকে লইয়া দিমো করা ঘুম, হায়রে দিমো করা ঘুম। ফজরের আজানে সুরলহরী এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে। একে একে মুসল্লিদের দল মসজিদ অভিমুখে গমন করছে, কেউ ধীর পায়ে, কেউ বা তাড়াহুড়োয়। তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব। আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারারাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা। দেখে মনে হচ্ছে অন্ধকারে জলরেখা ছায়ামূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিমায় ঢাকা কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্ট গাছ। নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলছে এই গাছ। তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গতরাতের শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে, জলবিন্দুর মতো স্পন্দনশীল। এই নির্জন ভোরে নীলুদের প্রতিবেশী রমিশা বেগমের ব্যস্ততা শুরু হয়। তার সন্তান গার্মেন্টসে চাকরি করে, তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রমিশা কলপারের দিকে এগিয়ে আসে। বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে। রমিশা থু ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম্য দৃশ্য। দূরের কয়েকটি মসজিদে এখন আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুরে আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রমিশা কুলি করে অজু সারল, তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কী ভেবে যেন সৃষ্টিকাছের দিকে চোখ যায় তার। কি যেন একটা ঝুলছে গাছে। চোখ শুরু করে ভালোভাবে তাকাতেই রমিশা চিৎকার করে ওঠেন। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, নীলুফা।